ফাইন। তো দেখো আজকে আমাদের ক্লাস হবে চলো তড়িৎ থেকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি চলো কথার মানে হচ্ছে যে স্থির থাকে না, চলতেই থাকে, তার নাম চলো। আরেকটা হচ্ছে স্থির, যদি স্থির থাকে কোনো কিছু তাকে স্থির বলি, আর তড়িৎ যদি স্থির থাকে তখন তার নাম স্থির তড়িৎ। ব্যাপারটা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। এক হচ্ছে চল তড়িৎ, আরেক হচ্ছে স্থির তড়িৎ। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য তোমরা স্পষ্ট বুঝতে পারছো। যেই তড়িৎটা চলতে থাকবে তার নাম চল তড়িৎ, আর যেই তড়িৎটা স্থির থাকবে তার নাম স্থির তড়িৎ। এখান থেকে কারেন্ট যাচ্ছে ফ্যানটাতে, ফ্যানটা ঘুরছে, তাহলে চল তড়িৎ না স্থির তড়িৎ? চল তড়িৎ। তাহলে স্যার কোনটা স্যার স্থির তড়িৎ? চলো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, আওয়াজ হচ্ছে না, যাই হোক। যদি তুমি একটা চিরুনি দিয়ে জাস্ট মাথাটাকে এমনি আঁচড়ে নাও ভালো করে, ঠিক আছে, একটা চিরুনি দিয়ে মাথাটাকে আঁচড়ে নাও ভালো করে, আর সেই চিরুনিটা দিয়ে ছোট ছোট কয়েকটা কাগজের টুকরোর উপর রাখো, দেখবে সমস্ত কাগজের টুকরোগুলো ওর মধ্যে আকর্ষিত হয়ে গেছে। দেখবে এটা এটা কিন্তু সহজেই কিন্তু করা যায় একটা ছোট্ট একটা প্র্যাকটিসের মানে প্র্যাকটিক্যালের মাধ্যমে। যে এরকম এটা একটা চিরুনি মনে করো, এটা কি বলো, এটা চিরুনি আছে মনে করো। এই চিরুনি দিয়ে তুমি যখন মাথা যখন আঁচড়ে নেবে, আর ছোট ছোট কাগজের টুকরো দেখবে এখানে কি হবে, আটকে যাওয়ার চেষ্টা করবে। কথা বুঝলে কি বুঝলে না? তোমরা লক্ষ্য করবে, এটা কিন্তু সহজেই দেখা যাবে যে যখনই তুমি চিরুনিটাকে মাথায় আঁচড়ে নেওয়ার পর এখানে নিয়ে আসবে, সমস্ত কাগজের টুকরোগুলো এখানে আকর্ষিত হয়ে আটকে গেছে। এটা শীতকালে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করা যায়, এখনো হবে, আজকেই বাড়ি গিয়ে ট্রাই করে দেখবে। শুধু এটা কেন, যে কোনো পেন দিয়েও হবে। একটা পেন দিয়ে এরকম জাস্ট কয়েকবার মোটামুটি করে দাও, ঠিক আছে, করে দেওয়ার পরে আর এরকম ছোট ছোট পাতাগুলো টুকরো টুকরোগুলো নিয়ে নাও, দেখবে আকর্ষিত হয়ে যাবে। দেখো করে দেখো তোমরা, হচ্ছে। তো এটা কেন হচ্ছে? এইটার জন্য দায়ী হচ্ছে স্থির তড়িৎ। এইখানে কিন্তু কারেন্ট তৈরি হয়, শুধুমাত্র এতটুকু জায়গায় ফিক্স থাকে, কোথাও ওটাকে তার দিয়ে যোগ করে নিয়ে যাওয়া যাবে না, তাই এটার নাম স্থির তড়িৎ। তাই এখানে কিন্তু তড়িৎ পাচ্ছি, তাহলে স্থির তড়িৎ। এখানেও তড়িৎ আছে, যেটা এই যে দেখতে পাচ্ছি ফ্যানটা ঘুরছে, এটা চল তড়িৎ। বোঝা গেল? এবার শোনো মন দিয়ে, তো স্থির তড়িৎ যে উৎপন্ন হয়েছে তার জন্য দায়ী কে? সেটা হচ্ছে আধান। কে বলো? আধান। তো আধান কি জিনিস স্যার? আধান মানে আর কিছুই না, এই আধান হচ্ছে এক প্রকারের কণা, মনে করতে পারো কণা। কিরকম কণা? যে যখন তুমি ঘষলে, খুব মন দিয়ে বোঝো, যখন তুমি ঘষছো, ওই ঘষার ফলে কি হবে, ইলেকট্রন যে আছে বা আধান বলছি আমরা, ইলেকট্রনকেও আধান বলতে পারি, সেই তার আদান প্রদান হয়। কি হয়? আদান মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনগুলো মানে প্রবাহিত হয়। এর ফলে কি হয়, আমাদের এখানে আধানের উৎপত্তি লাভ করে। কিরকম ব্যাপারটা একটা ভালো করে এক্সাম্পল দিয়ে বোঝা যাবে, ঠিক আছে। ধরে নাও লেখা আছে কাঁচ, একটা আছে, একটা কি আছে, কাঁচ, ঠিক আছে, আরেকটা হচ্ছে কাগজ, ঠিক আছে। তুমি এই কাঁচ আর কাগজকে তুমি ঘষছো, তাহলে কাগজ দিয়ে কাঁচটাকে ঘষলাম, ঘষলে কি দেখা যাবে, যে এই কাঁচের মধ্যে ধনাত্মক আধান উৎপত্তি হয়েছে। কোন আধান বলো? ধনাত্মক আধান। আর কাগজের মধ্যে তৈরি হবে ঋণাত্মক আধান। বুঝলে ব্যাপারটা? তাহলে কাঁচ এবং কাগজ যখন ঘষলাম, তো কাগজের মধ্যে দেখছি ঋণাত্মক আধান, আর কাঁচের মধ্যে দেখছি কি, ধনাত্মক আধান। এর মানে কি? এর মানেটা হচ্ছে আর কিছুই না, ভেরি সিম্পল। এই কাঁচ থেকে কিছু ইলেকট্রন চলে এসেছে কাগজের মধ্যে। তা যখন এখান থেকে ইলেকট্রনগুলো এখানে চলে এসছে, তো এর ফলে কি হচ্ছে, যতগুলো এখানে ইলেকট্রন এসছে ততগুলোই হচ্ছে কাগজের এখন আধান। বুঝলে কি বুঝলে না? তাহলে আধান কিছু উৎপন্ন হয় না, শুধুমাত্র আদান প্রদান ঘটে। ধরে নাও এখান থেকে মনে করো, ধরে নাও 10টা ইলেকট্রন চলে এসছে কাগজের মধ্যে, তাহলে কাগজের এখন আধান হচ্ছে 10। কত বলো? 10। এই 10টা ইলেকট্রনের সমান, তার 10e বলতে পারি।
আর তোমরা জানো যে ইলেকট্রন সবসময় মাইনাস হয়, তাহলে এই কাগজের আধান হয়ে গেল ঋণাত্মক, মানে নেগেটিভ। এর মানে হচ্ছে নেগেটিভ। ঠিক, এখান থেকে যেহেতু 10টা ইলেকট্রন এসছে, এর মানে এখানে 10টা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, তার মানে এখানে 10 প্লাস হয়ে গেছে। 10টা কি হয়েছে? প্লাস হয়ে গেছে। তাহলে 10টা ইলেকট্রনের সমান প্লাস ই, আর এটা কিন্তু মাইনাস। এটা মাইনাস কেন? ইলেকট্রন এখানে বেশি, এখানে প্লাস কেন? ইলেকট্রন কম। ইলেকট্রনের চার্জ সবসময় নেগেটিভ হয়, এখানে ইলেকট্রন বেশি বা নেগেটিভগুলো বেশি আছে, এই জন্য -10। আর এখানে যেহেতু চলে এসছে মাইনাসগুলো, যাটা ফাঁকা হয়ে গেছে ওটাকে আমরা প্লাস বলবো, তো এটা প্লাস ইলেকট্রন। ঠিক আছে, এই যে ইলেকট্রনগুলো এখান থেকে আসলো, এই ইলেকট্রনগুলোর নামই হচ্ছে আধান। তাহলে আধান বোঝা গেছে। তাহলে আমি যখন এরকম ঘষলাম, এখানে কি হয়েছে? আধানের আদান প্রদান হয়েছে, এর ফলেই কিন্তু এখানে স্থির তড়িৎ দেখা গেছে। বোঝা গেল? তো এই আধান নিয়ে, আধানকে আমরা লিখি কিউ দিয়ে। বলো, আমরা আধানকে লিখি কিউ দিয়ে। এই যে আধানকে আমরা কিউ দিয়ে লিখলাম, এই আধান একে কিউ দিয়ে লিখলেও যদি আমরা প্লাস দিই তো ধনাত্মক আধান, আর যদি মাইনাস কিউ লিখি তাহলে ঋণাত্মক আধান। এটা হচ্ছে ধনাত্মক আধান, আর এটাও আধান, কিন্তু এটা কি? ঋণাত্মক আধান। এটা হচ্ছে ঋণাত্মক। মাইনাস ভি মানে হচ্ছে নেগেটিভ, আর প্লাস ভি মানে পজিটিভ। এই আধান নিয়ে একটা বিজ্ঞানী আছেন, তার নাম হচ্ছে কুলম্ব। কুলম্ব একটা সূত্র দিয়েছেন, সেই সূত্র নিজের নাম দিয়ে নাম রেখেছেন কুলম্বের সূত্র। কি বলেছেন? বলছে দুটো আধান না ওরে, নিলাম স্যার, এটা একটা স্যার আধান মনে করো। শোনো, আধান সবসময় এরকম গোলাকার হয়, হ্যাঁ, ছোট্ট ক্ষুদ্র একটা বিন্দু হয়, এটা একটা আধান, এটা একটা আধান মনে করো। ঠিক, এই দুটো আধানের মধ্যে একটা ডিস্টেন্স আছে মনে করো, ধরে নাও আর। দূরত্ব কত আছে বলো? আর। তাহলে এই দুটো আধানের মধ্যে যদি এটা যদি পজিটিভ আধান হয় আর এটা যদি নেগেটিভ আধান হয়, তো এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। বল কি করবে? আকর্ষণ বল কাজ করবে। তাহলে তোমরা খেয়াল করো, এখানে যেমন দেখো কাচের মধ্যে কি হয়েছে? ধনাত্মক আধান। কাগজের মধ্যে কি হয়েছে? ঋণাত্মক আধান। তাহলে এই দুটো জিনিস পরস্পর তাহলে একই না, মানে আধান সমান আছে, কিন্তু আধানের যে মানে চিহ্ন, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি পরস্পর আকর্ষণ না বিকর্ষণ করবে? আকর্ষণ করবে। এই জন্য কাঁচ আর কাগজকে থেকে পরস্পর আকর্ষণ করবে যদি ঘষে দেওয়া যায়। কথা বুঝলি কি বুঝলে না? কি করবে? এটা একটা কাঁচ মনে করো, একটা কাগজ নিয়ে আসবে, এমনি ঘুষবে কয়েকবার, 1 2 3 4 5 6 7 8 9 10, কোথায় গেল? আর দিন রেখে দেবে, দেখবে আটকে গেছে ওখানে। বুঝলি কি বুঝলি না? আজকে বাড়ি করে দেখবে। ঠিক আছে, ওটা তো দূরের কথা, একটা বেলুন নেবে, বেলুন নেবে, আর এই জামাটা আছে না, এবার ঘষবে 1 2 3 4 5 6 করে 10 বার ঘষবে, এবার রাখবে, দেখবে আটকে গেছে জামাটাতে। ঠিক আছে, তার মানে এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম নেগেটিভ আর পজিটিভ পরস্পর আকর্ষণ করছে। তাহলে এই যে আছে এটা হচ্ছে প্লাস কিউ, আর এটা মাইনাস কিউ। তাহলে দুটো আধান আছে, তাহলে এই দুটোর মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ হবে? আকর্ষণ হবে। যদি এমন হয় স্যার এটাও পজিটিভ এটাও পজিটিভ, তখন তোর বিকর্ষণ হবে। পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করে, কিন্তু পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে, নেগেটিভ পজিটিভ আকর্ষণ করে। তাহলে এদের মধ্যে কি হতে পারে? আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। দেখতে হবে কেমন আছে, ধনাত্মক ঋণাত্মক কি আছে দেখতে হবে। তো বলছে দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি আমি এফ বলি, তো এফ এর যে মানটা বলছে এদের গুণফলের সমানুপাতিক। মানে যে গুণফল Q1 আর Q2 আছে, এই যে Q1 Q2 বলে দিই, গুণফলের সমানুপাতিক। এর মানে Q1 Q2 যত বেশি হবে তত বেশি আকর্ষণ বিকর্ষণ হবে। যদি Q1 Q2 কমে যায় তো আকর্ষণটাও কমে যাবে, Q1 Q2 বেড়ে গেল তো আকর্ষণটাও বেড়ে গেল। কেমন সম্পর্ক? সরল। তো ওই জন্য বলছে এফ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, এটা সরল সম্পর্ক আছে। কিন্তু এদের মধ্যে যে দূরত্বটা আর আছে, যদি দূরত্ব স্যার অনেক বেড়ে যায় তো আকর্ষণটা কমে যাবে, দূরত্ব কমে গেল স্যার আকর্ষণটা বেড়ে যাবে। তাহলে স্যার এই এফ এর সাথে যে দূরত্বের সম্পর্ক ব্যস্ত অনুপাত হলেও এটা বর্গের সঙ্গে ব্যস্ত হবে, মানে দূরত্ব একটু বাড়তে গেলে আকর্ষণটা অনেকখানি কমে যাবে। তাহলে বলো তো, এই যে বল, এটা কোন বল? এফ মানে ফোর্স, ফোর্স মানে বল, এই বলটা কি হতে পারে? আকর্ষণ হতে পারে,
আবার বিকর্ষণ হতে পারে। তো আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটা আধান দুটোর গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুটোকে যদি একসঙ্গে মার্জ করে লেখা যায় যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, তাহলে তোমরা বলবে এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। যাবে কি যাবে না বলো বলো? তাহলে এখান থেকে কি বুঝলে? এখান থেকে বুঝলাম আকর্ষণ বা বিকর্ষণ বলের মান গুণফল মানে আধান দুটোর গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। গেছে বোঝা? এই যে চিহ্নটা আছে এটার নাম কি? প্রপোর্শনাল টু বা সমানুপাতিক চিহ্ন, বা হ্যাঁ ঠিক আছে। তো এটা চিহ্ন তুলতে গেলে একটা কি লাগে? ধ্রুবক লাগে। তাহলে কি লিখতে পারবো বলো? এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে মানটা পেলাম এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। ঠিক আছে, এই কুলম্বের সূত্রে কে এর নির্দিষ্ট মান আছে, কে এর নির্দিষ্ট মান আছে। তো কে এর যে মানগুলো, কে এর যে মানগুলো, কে মান হচ্ছে 1/4πε0। এটা কোথায়? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। ঠিক আছে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এখন তোমরা বলবে সেটা কি জিনিস স্যার? এটার নাম এপসাইলন জিরো। এটা চিহ্নের নাম এপসাইলন, এটা 0, 4πε0। এটা তোমরা ক্লাস 12-এ গিয়ে আরো ভালো রকম জানতে পারবে। যাই হোক, তাহলে এটা কে এর কত বললাম? 1/4πε0 এসআইতে। আরটা আছে কে এর মান 1 কোথায়? সিজিএস এ। সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হচ্ছে? 1। তাহলে যদি আমি বলি এই সিজিএসে তাহলে কত বলবে এফ এর মান? বলবে স্যার Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। কে কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। এটা পেয়ে গেলাম সিজিএসে। আর যদি এসআইতে বলি কত বলো? তাহলে বলবে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কিসে বলো? এসআইতে। বুঝলি কি বুঝলে না? কিন্তু এগুলো সমস্তগুলো যতগুলো বললাম সবগুলো হচ্ছে এই দুটো আধান রাখা আছে বায়ু কিংবা শূন্য মাধ্যমে, বায়ু মাধ্যম কিংবা শূন্য মাধ্যম। যদি এই মাধ্যমটা মানে দুটো আধানের মাঝখানে বায়ুও নাই শূন্য নাই, কি আছে? কোনো একটা পাত রাখা আছে, কোনো একটা মানে অপরিবাহী পদার্থ রাখা আছে। ঠিক আছে, এর মাঝখানে হয়তো কাগজ রাখা আছে, এর মাঝখানে হয়তো প্যারাফিন রাখা আছে বা কাঁচ রাখা আছে। তাহলে সেক্ষেত্রে এই মানটা একটু পাল্টে যাবে। তখন এই যে ইপসাইলন জিরো আছে এটা আর থাকবে না, তখন হয়ে যাবে ইপসাইলন। মানে জিরোটার মানে হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যম, আর যে কাঁচ হয় তার কি লিখবো? 1/4πε। ঠিক আছে, বুঝা গেল ব্যাপারটা? তাহলে আমি যদি বলি যে কোনো মাধ্যম যদি থাকে, কোনো মাধ্যম, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো? এফ এর মানটা 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। আরটা পেয়ে যাচ্ছি বলো এফ ইকুয়াল টু, এটা কিসে গেলো? এসআই হয়ে গেল। আর সিরিয়াসে ওটাই হবে। মানে এখানে তখন কি বলো তো অ্যাকচুয়ালি, হ্যাঁ যেটা আমরা পেলাম ইপসাইলন দিয়ে, এটা হচ্ছে কোনো একটা মাধ্যম থাকলে পরে এসআইতে। ঠিক আছে, আর যদি সিজিএস হয় তো তখন তো কে এর মান আলটিমেটলি 1 হয়ে যাচ্ছে, তখন হয়ে যাবে বলো Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, Q1 Q2 বাই আর স্কোয়ার, কারণ সিজিএস এ তো ওটার মান 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেটলি একটা কুলম্বের সূত্রের ধারণা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এবার যদি বলা হয় যে স্যার এই যে আধান বললেন, তো আধানের একক কি? আধানকে কি দিয়ে আমরা লিখব? ঠিক আছে, তো আধানের যে একক মানে কিউ যা আছে এর যদি একক বলা হয়, তো এই এই সূত্রটা, এই আধানের পরিচয়, আধান সম্পর্কে যে ফর্মুলা বের করেছেন কোন বিজ্ঞানী? কুলম্ব। তো তিনি নিজের নাম অনুসারে আধানের একক দিয়েছেন কুলম্ব। তাহলে আধানের একক কি বলো? আধানের একক কুলম্ব। একে লেখা হয় সি দিয়ে, ক্যাপিটাল সি, সি ফর কুলম্ব। তাহলে আধান একক কি বলো? কুলম্ব। এটা হচ্ছে এসআইতে, এসআই। আর যদি বলে সিজিএসে তা কি বলবে আধান একক বলো? স্টেট কুলম্ব, স্টেট কুলম্ব। বাংলায় লিখলে এরকম স্টেট কুলম্ব। ঠিক আছে, এদিকে তো এবারে যেটা
জানবো সেটা হচ্ছে কি বলতো, শোনো, তোমরা খুব ভালো করে বোঝো ব্যাপারটা। তাকাও এদিকে, দেখো সবাই শোনো। ধরে নাও এটা একটা পাত্র আছে, এটা একটা পাত্র আছে, ঠিক আছে? আর এটা আরেকটা পাত্র আছে, ঠিক আছে? এবার তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এই পাত্রটা বড় আছে এই পাত্রের থেকে, কি তাই তো? দেখতে পাচ্ছ এই পাত্রটা অনেক বড় আছে এর থেকে। তো এটা আমি আরেকটু ছোট করে দিচ্ছি। তাহলে তোমরা বলবে পাত্রটা আরো ছোট হয়ে গেল, বলো না? তবে এটা পাত্র অনেক ছোট এর থেকে, তাহলে এখানে জল কম ধরবে, এখানে জল বেশি ধরবে। এবার দুটো পাইপকে এভাবে দিলাম। থামো, এটা কানেক্ট করার আগে ধরো এখানে জল আছে এতটা, ঠিক আছে? খুব মন দিয়ে বোঝো। খুব মন দিয়ে বোঝো, হ্যাঁ? এই দুটো পাত্রে এরকম জল ভরা আছে, বলো কোনটা পাত্রে জল বেশি আছে? জল বেশি, ওটাতে বেশি নাই? ভালো করে বুঝো, এটাতে জল বেশি আছে, এর জল কম আছে। এবার তুমি কি হলে দুটোকে জাস্ট এভাবে কানেক্ট করে দিলে, তোমরা বলো কোনটাতে কোনটা জল যাবে? জলটা এখান থেকে এখানে আসবে নিশ্চয়, কেন? লেভেলটা সমান করতে চাইবে, এইটা হচ্ছে মেন কথা। তার মানে জলটা কিন্তু এইদিকে প্রবাহিত হবে, কি জন্য? জলের লেভেলটা সমান করবে তাই, ঠিক? তাহলে ধরো নাও এদিকে গেল, তাহলে গিয়ে এই লেভেলটা এতটা উপরে উঠলো, তাহলে জলটা তাহলে, আর এটা এতটা এখানে এত হয়ে গেলো। এখন দেখো মোটামুটি লেভেলটা সমান হয়েছে না হয়নি? তার মানে জলটা ছিল এখান থেকে, এই জলটা কমে গিয়ে এই জায়গাটা পূর্ণ করলো। ক্লিয়ার না? ক্লিয়ার না? তোমরা আসল ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে লাল পার্থক্যটা কমে এখানে চলে এসছে লেভেলটা, আর এই লেভেলটা বেড়ে এতটা চলে এসছে, দিয়ে এখন লেভেলটা ইকুয়াল হয়ে গেছে, তাই তো? তাহলে বলো তো এই জলগুলো প্রবাহিত হলো, জল কোন দিকে কম বেশি তার উপর ডিপেন্ড করছে না, লেভেল কোথায় বেশি সেখান থেকে জল যাবে লো লেভেলের দিকে, ঠিক? তাহলে জলের যে লেভেল খুব ভালো করে বোঝো, একটা হচ্ছে জল, একটা জলের লেভেল, ঠিক? একটা জল, একটা জলের লেভেল। তাহলে জলটাকে আমরা কল্পনা করব আধানের সঙ্গে, আর লেভেলটাকে তুলনা করবো আমরা বিভবের সঙ্গে। কার সঙ্গে বলো? বিভব। তাহলে বলো, ভালো করে বোঝো ব্যাপারটা, ওটা বুঝাচ্ছি। তাহলে যখন, তাহলে এখানে তাহলে কি আধান বেশি না কম? কম। এখানে আধানটা ছিল বেশি, অথচ এদিকের কম আধানগুলোই বেশি আধানের দিকে গেল, দিয়ে কি সমান করলো? বিভব সমান করলো। তো কি করে বুঝলাম স্যার বিভব? তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, দুটো পরিবাহীর মধ্যে যখন একটা আমি কানেক্ট করে দিলাম কোনটা অন্য পরিবাহী দিয়ে, তখন কি হলো? যেখানে আছে উচ্চ বিভব, এটা উচ্চ বিভব, আর এটা কি? নিম্ন বিভব। তো এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আধানগুলো যাচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আধানগুলো যাচ্ছে। তো তোমরা বলো তো, তাহলে এখান ছিল আধান বেশি ছিল, তাহলে আধান বেশি মানে কি? মাইনাস, এর মানে কি? মাইনাস চার্জ, মাইনাস কিউ অতিরিক্ত ছিল, আর এখানে কি ছিল? কি প্লাস কিউ অতিরিক্ত। প্লাস কিউ মানে কি? ধনাত্মক চার্জ বা পজিটিভ আধান, চার্জ মানে আধান, এটা যে কি নেগেটিভ চার্জ। বুঝতে পেরেছো? তার মানে বুঝতে পারলাম যেটাই পজিটিভ চার্জ সেটাই উচ্চ বিভব, যেটাই নেগেটিভ চার্জ মানে নেগেটিভ চার্জ আছে মানে কি ওটা হচ্ছে কি নিম্ন বিভব। আর আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবার ধরে নাও এর বিভব মনে করো, ধরে নাও 50 প্রথমে, আর এর ছিল বিভব কত মনে করো, ধরে নাও 30 প্রথমে কিন্তু, আর যখন দিলাম যুক্ত করে দুটো হয়ে গেল সমান হয়ে গেল। তাহলে বলো তো, তাহলে আমি যদি বলি বিভব প্রভেদ, বিভব প্রভেদ এর কথার মানে কি?
প্রভেদ কথার মানে হচ্ছে পার্থক্য। তো ছিল কত 50, এখানে ছিল 30, কত পার্থক্য 20। তাহলে এইটা হচ্ছে কি 50 থেকে 30 বিয়োগ এর মানে হচ্ছে 20, এইটা হচ্ছে বিভব প্রভেদ। ব্যাপারটা বোঝা গেল না যায়নি? তাহলে বিভবটাকে আমরা কল্পনা করব জলের লেভেলের সাথে, লেভেল বেশি উচ্চ বিভব, লেভেল কম নিম্ন বিভব। আর জল যেমন উচ্চ চাপ থেকে নিম্ন মানে উচ্চ লেভেল থেকে লোয়ার লেভেলে জল প্রবাহিত হয়, ঠিক ওই রকম কারেন্ট কিন্তু মানে কারেন্ট বললে ভুল হবে, হ্যাঁ কারেন্ট বলা যায়, বা আমরা বলতে পারি আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। ব্যাপারটা বোঝা গেল না যায়নি? এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে বিভবের সংজ্ঞাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো বিভবটা কি জিনিস অ্যাকচুয়ালি, ঠিক আছে? বিভব ব্যাপারটা বোঝো। ধরে নাও এটা একটা হচ্ছে আধান, মানে কিউ পরিমাণ আধান, আধানকে লিখে আমরা কিউ দিয়ে, মনে করো এটা হচ্ছে প্লাস কিউ পরিমাণ আধান, মানে পজিটিভ আধান আছে, ঠিক আছে? তো এই আধানটার জন্য এর যে চারদিকে যে এরিয়াটা আছে, এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা একটা ফিল্ড যে আছে, সেই ফিল্ডটা একটা মানে কি বলবো, এর একটা প্রভাব কাজ করছে এই ফিল্ডের মধ্যে। মানে এই আধানটার চারদিকে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে এই আধানটা একটা প্রভাব আছে। কিরকম প্রভাব? যেমন তুমি কল্পনা করো যে এটা একটা মনে করো ম্যাগনেট, চুম্বক কল্পনা করো। এই চুম্বকটাকে যদি এখানে রেখে দাও, এটা মনে করো একটা বিচ্ছিন্ন চুম্বক আছে, শুধুমাত্র এন আছে মনে করো, এন ধনাত্মক আছে মনে করো, এবং এর আশেপাশে তুমি যদি এটা যদি শুধু এন না, যদি চলো মনে করো এটা একটা মনে করো পুরোপুরি একটা আধান আছে, হ্যাঁ এটা হচ্ছে এন, এটা হচ্ছে এস, তাই তো? নর্থ আর সাউথ পোল থাকে প্রত্যেকটা চুম্বকের। এই চুম্বকটা এখানে রেখে দিলাম, আর সাইড থেকে যদি কোনো আমি আরেকটা চুম্বককে আনার চেষ্টা করি এখানে, তো সেই চুম্বকটা কি করবে, একে আকর্ষণ করার চেষ্টা করবে। যদি এটা একটা আলাদা চুম্বক হয়, এখানে চুম্বক নিয়ে আসছি মনে করো এটা এন এস, ঠিক আছে? তো যখনই চুম্বকটাকে আমি সাইড থেকে আমি নিয়ে আসছি, তাহলে এ কি করবে, একে আকর্ষণ করবে না? তো এই চুম্বকটা আছে বলে এই চুম্বকটা যখনই আনার চেষ্টা করছি, এ কি করছে, আকর্ষণ করছে। কিংবা যদি এটা যদি ঘুরিয়ে দিই, এসটা যদি এখানে থাকে আর এখানে যদি এন থাকে, তো কি করে বলো তো, পরস্পরকে বিকর্ষণ করবে। এবার তুমি যদি জবরদস্তি নিয়ে আসো এখানে, এটাকে জবরদস্তি মানে নিয়ে আসো, দেখবে অনেক শক্তি তোমাকে প্রয়োগ করতে হচ্ছে। লক্ষ্য করছো না করো এই জিনিসটা? তার মানে এটুকু বলতে পারছি এই এলাকাটা হচ্ছে এর আন্ডারে, বা এই এলাকাটাতে এর একটা প্রভাব আছে, আছে কি না? তাহলে এই এলাকাতে যদি অন্য কোনো একটা ম্যাগনেটকে নিয়ে আসি, তাহলে এই ম্যাগনেটটা এখানে আনতে আমাকে কাজ করতে হচ্ছে। কি করতে হচ্ছে? কাজ করতে হচ্ছে। তা যে এলাকাতে আনতে বা যে ফিল্ডে আনতে আমাকে বাইরে থেকে কাজ করতে হচ্ছে, সেই ফিল্ডটার নাম হচ্ছে, যেমন এটা চুম্বক আছে তো এটা চৌম্বক ক্ষেত্র, এটা ছিল তড়িৎ আধান তো এটা তড়িৎ ক্ষেত্র। বোঝা গেল? তাহলে এটা ক্ষেত্রর নাম কি? তড়িৎ ক্ষেত্র। এবার তুমি কি করেছো, যে কোনো একটা আধানকে, এরকম একটা একক আধান আছে, এটা আমাদের একটা ইউনিট চার্জ, ইউনিট চার্জ, চার্জ মানে কিন্তু আধান, হ্যাঁ, ইউনিট মানে কি একক চার্জ, 1 কুলম্ব চার্জ মনে করো, ঠিক আছে? এইরকম একটা আধানকে, এটা মনে করো পজিটিভ আছে অবশ্যই, এটা একটা কি ধনাত্মক আধান, পজিটিভ ইউনিট চার্জ। এই চার্জটাকে তুমি কি করছো, এই যে ক্ষেত্রটা আছে তুমি এরকম এখানে নিয়ে আসছো। তো যখন তুমি এটাকে আনার চেষ্টা করবে, তোমাকে কাজ করতে হবে কি হবে না? অবশ্যই কাজ করতে হবে, কারণ এই এলাকাটা কার, এই প্লাস কিউ চার্জটার। এই প্লাস কিউ চার্জটার জন্য এই জায়গাটাতে এর একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এর মানে কি, এই যেহেতু প্লাস আছে এটাও প্লাস আছে, যখন তুমি একে এখানে আনবে, এই প্লাসটা ওই প্লাসটা কি করবে, একটা এমনি ঠেলছে মনে হচ্ছে, একটা ওকে একবার জবরদস্তি ঠেলছে, আর তুমি কি করছো, জবরদস্তিকে নিয়ে আসছো। তোমার সত্যি ঘাম ছুটবে না? এবারে আমি কাজ করছি, তাই সেই যে কাজটা করতে হচ্ছে, যে পরিমাণ কাজ করতে হচ্ছে, এটা কোত্থেকে নিয়ে আসছে, অসীম দূরত্ব থেকে। তাহলে অসীম দূরত্ব থেকে একটা একক চার্জ বা ইউনিট পজিটিভ চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজটা করতে হচ্ছে, সেই কাজটাই হচ্ছে ওখানকার তড়িৎ বিভব। তাহলে ওটাকে লিখছি আমরা ভি দিয়ে বলছি, ভি মানে হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। তাহলে একটা অসীম কোনো দূরত্ব থেকে একটা একক পজিটিভ চার্জকে
তো নিয়ে আসতে আমাকে কাজ যে করতে হচ্ছে তার নামই হচ্ছে ওই ক্ষেত্রের তড়িৎ বিভব। বোঝা গেল? তাহলে বিভব তার মানে কি, অ্যাকচুয়ালি কাজ, তার মানে তাহলে ভি মানে তাহলে কি এক প্রকারের কাজ। তাহলে কাজ যে করতে হচ্ছে তার নাম হচ্ছে বিভব। কিন্তু যদি এটা একক চার্জ না হয়ে যদি কিউ পরিমাণ চার্জ থাকতো, তা কাজটা বেশি না কম করতে হবে? বেশি করতে হবে। একটা চার্জ আনছো এক মানে একক চার্জ আনছো, তো ভি কাজ করতে হচ্ছে বা ডাব্লু কাজ করতে হচ্ছে। তুমি যদি কিউ চার্জ নিয়ে আসো, তো কাজটা বেশি না কম করতে হবে? বেশি করতে হবে। তখন তাহলে কিউটা কি গুণ হয়ে যাবে নিশ্চয়, ঠিক? তখন কিউটা কি বলো, গুণ হয়ে যাবে। তাহলে যদি একক চার্জ আনো তো ভি কাজ, যদি কিউ চার্জ আনো তো কিউ ইন্টু ভি কাজ। তাহলে এখান থেকে বলো তোমরা আমাকে ভি এর ফর্মুলা কি বলো, ডাব্লু বাই কিউ, ঠিক না? ঠিক। তাহলে ভি পেয়ে গেলাম ডাব্লিউ বাই কিউ। এখান থেকে তোমাকে বলবে যে এই যে তড়িৎ বিভব বা ভি এর একক কি, তখন তুমি বলবে স্যার ডাব্লিউ এর একক যেটা হবে লিখবো উপরে, কিউ এর যেটা একক সেটা নিচে লিখবো, দিয়ে মানগুলো বের করব। পারবো না? ডাব্লিউ মানে কি, কার্য, ডাব্লিউ মানে ওয়ার্ক ডান, কৃতকার্য। আর কিউ মানে কি, চার্জ বা আধান। আচ্ছা, আধানের যে এককটা তো বলেছিলাম কুলম, ঠিক? যদি বলে মাত্রীয় সংকেত বের করো, তো মনে রাখবে যে কিউ যে আছে, এই কিউ এর মাত্রীয় সংকেত, এটা খেয়াল রাখবে, মাত্রীয় সংকেত সেটা হচ্ছে আই টি। এটা হচ্ছে মাত্রীয় সংকেত। কিউ ইকুয়াল টু মানে কিউ এর যে মাত্রীয় সংকেত কি, আই টি। আর আই মানে হচ্ছে কি বলতো, কারেন্ট, আর টি মানে হচ্ছে মানে টাইম। ঠিক আছে? তাহলে এখানে যদি বলো যে ভি এর মাত্রা কি হবে, ভি এর মাত্রা, তাহলে ডাব্লিউ এর মাত্রা লিখবো উপরে। ডাব্লিউ মানে কি, কৃতকার্য, আর কার্য মানে কি, বল ইন্টু সরণ। বল মানে কি, এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণটা কি বলো, এল। তো তাহলে দেখো লিখছি এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বল, আর এটা হচ্ছে কি সরণ। আর নিচে দেখো কিউ কি লেখা আছে বলো, আই টি। তাহলে বলো এম আছে উপরে, এল আর এল কত বলো, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে কত আছে, আই টি। যদি এটাকে একটু হিসাব করে নাও, দেখো এম আছে, এম লিখলাম, এল স্কোয়ার আছে দিলাম, টি এর পর এখন কত আছে, -2, আর নিচে টিটা আছে না, যদি নিচের টি উপরে ওঠে তা আবার কি পাওয়ারটা কি হবে, মাইনাস হয়ে যাবে। তাই টি এর পাওয়ার উপরে -1, তো -2 -1 তো -3 তাহলে। আর আইটা নিচে আছে, উপরে গেলে কত হবে, আই এর পাওয়ার -1। এইটা হয়ে গেল আমাদের ভি এর মাত্রা বা মাত্রীয় সংকেত। বুঝা গেল ব্যাপারটা? দেখো, তো আমরা যতটা জানলাম, কি জানলাম, যে ডব্লিউ ইকুয়াল টু কি পেলাম, কিউ ইন্টু ভি। ব্যাপারটা কি, যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিউ পরিমাণ চার্জকে, ধনাত্মক চার্জকে, সেই ইলেকট্রিক ফিল্ডে অসীম দূরত্ব থেকে আনতে যে কাজ করতে হয়েছে, ডাব্লিউ কাজ করতে হয়েছে, তার মানই হচ্ছে সেটার কি বলো, বিভব। তাই তো? তাহলে সেক্ষেত্রে ভি এর যে মানটা পেয়ে গেলাম ডাব্লিউ বাই কিউ, এখান থেকে আমরা কিন্তু সহজে ভি এর কি পেলাম, মাত্রা বের করতে পারলাম। ঠিক আছে? ওটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর যদি মনে না রাখতে পারো, এখানে মানগুলো বসাবে, ইজিলি বের করতে পারবে। ডাব্লিউ এর মাত্রা কি হবে, কার্য। কার্য মানে কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ মানে হচ্ছে কি, আইটি। হিসাব করে পেয়ে যাবে, যেটা আসছে সেটা পেয়ে গেলে। এবার যদি বলা হয় যে ভি এর যে একক, আমরা বলেছি যে ভি এর একক তোমরা কি বলেছিলে বলো তো, ভোল্ট বা কি বলি, ভোল্ট বলি আমরা, একে লেখা হয় ভি দিয়ে বলা হয়, ঠিক? ভি মানে অ্যাকচুয়ালি বিভব বলছে এখানে, এই ভি কে লেখা হয় বিভব, মানে বিভবকে লেখা হয় ভি দিয়ে। তাহলে বিভবের একক হচ্ছে ভোল্ট, লেখা হয় ভি দিয়ে। আর এটা হচ্ছে কি এসআই তে। আর যদি সিজিএস এ বলি, তাহলে কি বলে বলো, বিভবের একক কি বলো, তখন বলো স্টেট ভোল্ট। স্টেট ভোল্ট, এটা বললাম এর আগে। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে ভোল্ট যে আছে, বিভব যে আছে, এটা কেমন রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তোমরা ভালো করে জানো যে স্কেলার রাশি মানে হচ্ছে সেই রাশিগুলো যাদের শুধু মান আছে, কোনো দিক থাকে না। আর ভেক্টর হচ্ছে তারা যাদের মান আছে এবং দিক আছে। কিন্তু যখন আমি বললাম বিভব বা ভোল্ট, এর কোনো দিক তো নেই, এর কোনো দিক থাকতেও পারে না, সেক্ষেত্রে বিভব একটা কিন্তু স্কেলার রাশি।
তাহলে যে বিভবটা কিন্তু এক প্রকারের স্কেলার বা স্কেলার রাশি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা কিন্তু এক প্রকারের স্কেলার রাশি, এর কোনো দিক নেই, শুধুমাত্র মান আছে একটা। ওকে, যেমন যদি বলি এখানে কত আছে ভোল্ট, তো তোমরা বলছো স্যার 220 ভোল্ট, কোন দিকে? পূর্ব দিক, পশ্চিম দিক, দিক দরকার আছে কোনো? দরকার নাই। হ্যাঁ বুঝলাম, 220 ভোল্ট আছে, তাহলে এটা কি একটা রাশি? স্কেলার রাশি, কোনো দিক থাকে না। বোঝা গেল? এবার এই যে বললাম ভোল্ট মানে একটা এসআইতে আর স্টেট ভোল্ট মানে সিজিএসে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? এই যে দেখো, যে 1 ভোল্ট এর মানে হচ্ছে 1/300 স্টেট ভোল্ট বা ইএসইউ ভোল্ট বলে, ইএসইউ ভোল্টও বলে, বা এটাকে বলে আমরা স্টেট ভোল্ট। ঠিক আছে, এটা সম্পর্ক একটু মনে রাখবে তোমরা, যে 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ ভোল্ট। যদি এখান থেকে তুমি বলো 1 ইএসইউ কত হবে স্যার, 1 ইএসইউ ভোল্ট কত হবে, তার যেহেতু এখানে শুধু 1 বলছো, তার 300টা ভাগ আছে, এখানে কি হবে? গুণ হয়ে যাবে, তাহলে 300 ভোল্ট হয়ে যাবে। এটা বেশ একটা ইম্পর্টেন্ট সম্পর্ক, যে 1 ইএসইউ ভোল্ট মানে 300 ভোল্ট। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে সিজিএস আর এসআই এককের মধ্যে একটা সম্পর্ক। ঠিক আছে, পরীক্ষায় থাকবে এরকম যে 1 ইএসইউ বিভব সমান সমান অপশন থাকবে, তার উত্তর হবে কত? 300 ভোল্ট। হয়েছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? লিখে নাও। তোমাদের যদি এই ভি ইকুয়াল টু ডাব্লিউ/কিউ যে পাচ্ছি, এখান থেকে তোমাকে যদি বলা হয় যে 1 ভোল্ট বিভব কাকে বলে, এই যে আমরা বলছি এটা 220 ভোল্ট, তো এটা হচ্ছে 1 ভোল্ট কাকে বলবো যদি প্রশ্ন করা হয়, তাহলে দেখো তোমাদের ফর্মুলা হচ্ছে কি? ভি ইকুয়াল টু ডাব্লিউ/কিউ। যদি ভি এর মান 1 ভোল্ট হতে হয়, তা ডাব্লিউ কত হবে? নিশ্চয়ই 1 জুল। ডাব্লিউ মানে তো কাজ, কাজ মানে শক্তি, তো কাজের একক কি? জুল। তাহলে এটা 1 জুল, এটা কত? 1 কুলম। তবে তো 1/1 মানে 1 আনসার আসবে, 1 ভোল্ট পেয়ে যাবো। তাহলে 1 ভোল্ট মানে কি বলো তো? 1 জুল/1 কুলম। কোত্থেকে পেলাম স্যার? দেখো তুমি জানো ভোল্টের যে একক মানে বিভবের যে একক কি? ভোল্ট। তো ভি লিখেছি। ডাব্লিউ মানে কি? ওয়ার্ক ডান, কৃতকার্য। আর কৃতকার্য একক কি বলো? জুল। তো এই জন্য জে লিখেছি। আর কিউ মানে কি? আধান। আধান একক কি? কুলম। ওই জন্য সি লিখেছি। তো 1 ভি বা 1 ভোল্ট ইকুয়াল হচ্ছে 1 জুল/1 কুলম। যদি এটাকে সংজ্ঞাটা ভালো করে বলতে হয়, তাহলে বলবে 1 কুলম আধানকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে 1 জুল কাজ করতে হয়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে 1 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত তড়িৎ ক্ষেত্র। বুঝা গেল ব্যাপারটা? তাহলে 1 ভোল্ট বিভব প্রভেদ কাকে বলে বা 1 ভোল্ট বিভব কাকে বলে? তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম আধানকে নিয়ে আসতে অসীম দূরত্ব থেকে যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে তার বিভবকে বলি আমরা 1 ভোল্ট বিভব। বুঝা গেল? শোনো মন দিয়ে, এবার আসবো তড়িৎ চালক বল কি জিনিস। তড়িৎ চালক বল খুব ভালো করে বোঝো, তড়িৎ চালক বল কি জিনিস। ঠিক আছে, লক্ষ্য করো, যে ধরে নাও এটা একটা ব্যাটারি। তোমরা জানো যে ব্যাটারিকে আমরা এভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করি, যেইটা দণ্ড বড় সেটা হচ্ছে প্লাস, আর যেটা দণ্ড ছোট সেটা হচ্ছে মাইনাস। তোমরা দেখে থাকবে নিশ্চয়ই বাড়িতে যে এক একটা ব্যাটারি দেখতে এরকম হয়, এরকম একটা দেখতে ব্যাটারি হয়, ঠিক দেখতে এরকম ব্যাটারিটা হয়। তো এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছো যে এইরকম একটা এখানে টুপির মতো অংশ থাকে, এটার নাম পজিটিভ বলি আমরা, আর এখানে প্লেন থাকে একটা, এটা দেখতে ঠিকঠাক একটা পয়সার মতো দেখতে হয়, এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড। ঠিক আছে, তো এই নেগেটিভটাকে লিখবো ছোট দণ্ড দিয়ে, আর পজিটিভটা লিখবো বড় দণ্ড দিয়ে। তো এটা চিহ্নকার একটা ব্যাটারির চিহ্ন, এটাও একটা ছবি, এটা চিহ্ন। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তো এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির সাহায্যে আমরা কি করলাম, এরকম এখানে একটা বাল্বকে যোগ করে দিলাম,
তাহলে এই যে একটা বাল্বের সাথে একটা ব্যাটারি যোগ করলাম, এটার নাম হচ্ছে একটা তড়িৎ বর্তনী, বা একে বলে সার্কিট বলে। কি বলে? সার্কিট বা তড়িৎ বর্তনী। ঠিক আছে, এই তড়িৎ বর্তনী কখন হলো? এটা যেহেতু যুক্ত করা আছে তাই। এবার যদি এটা কেউ খুলে দেয়, জাস্ট একটু খুলে দিল, এটা এগুলো মানে মুক্ত বর্তনী, মানে খোলামেলা। আর যখন এটা করে দিলাম যুক্ত, এটা এগুলো বদ্ধ বর্তনী। তাহলে এই মুহূর্তে এটা মুক্ত না বদ্ধ আছে? বদ্ধ আছে। তাহলে কি হবে? এই বাল্বটা জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে। তাহলে বাল্বটা কিন্তু সহজেই জ্বলছে। এবারে এখানে বোঝার জিনিস আছে, তড়িৎ চালক বল কি জিনিস। ব্যাপারটা কিছুই না, এটাকে আমরা ইংলিশে বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। তোমরা জানো যে এই ব্যাটারিটা ভিতরে অনেক কেমিক্যাল পদার্থ আছে বা রাসায়নিক পদার্থ আছে। সেই রাসায়নিক পদার্থটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, বা রাসায়নিক পদার্থটা ওর মধ্যে শক্তি, কোন শক্তি আছে? রাসায়নিক শক্তি আছে। সেই শক্তিটা কি হচ্ছে না, এখান থেকে তোমরা মনে রাখবে যে এই ব্যাটারিটা কি করবে, নিজের রাসায়নিক শক্তিটাকে রূপান্তর করবে তড়িৎ শক্তিতে, আর দিয়ে এর মধ্যে কারেন্ট কি হবে বলো? ফ্লো হবে। ঠিক আছে, আচ্ছা এটা বলেছে কাজটা কিভাবে করছে বলো। এটা সাইড নেগেটিভ, এটা সাইড পজিটিভ। যেই সাইডটাতে নেগেটিভ আছে এখানে কার সংখ্যা বেশি? ইলেকট্রনের। যেখানে পজিটিভ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। তো যখন এখানে ইলেকট্রন বেশি আছে, তাহলে এই ইলেকট্রনগুলো কি হবে? এই ইলেকট্রনগুলো এই বরাবর মুভ করবে, এই বরাবর মুভ করবে। বুঝতে পারছো কি পারছো না? ঠিক, তাহলে এই বরাবর কে মুভ করবে? ইলেকট্রন। কারণ এখানে ইলেকট্রন অনেক আছে, ইলেকট্রন এখানে অনেকগুলো কি আছে এখানে বলো? ইলেকট্রন আছে। তাই ইলেকট্রনগুলো এ বরাবর মুভ করবে। তার মানে যদি ইলেকট্রন এই দিকে ঘোরে তো কারেন্ট যাবে তার উল্টো দিকে, কারেন্ট যাবে এই বরাবর। এটা হচ্ছে কারেন্ট, আই দিয়ে লিখছে কারেন্টটাকে, কারেন্ট যাবে এই বরাবর। কথা বোঝা গেল না? যায়নি? তাহলে বলো তোমরা আমাকে, ইলেকট্রনের যেই দিক থাকে কারেন্টের দিক সেই দিকে থাকে না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বলো, এটা মনে করো একটা, মনে করো পরিবাহী, মানে যুক্ত করলাম মনে করো, যদি এদিকে ইলেকট্রন যায়, এটা হচ্ছে ইলেকট্রনের স্রোত, তাহলে কারেন্ট কোন দিকে যাবে? এদিকে। তাই এটা হচ্ছে তড়িৎ প্রবাহের, তড়িৎ প্রবাহ। তার মানে দেখো ইলেকট্রন যাচ্ছে ওই দিকে, কারেন্ট আসছে এই দিকে। বুঝলে ব্যাপারটা? এটাই হচ্ছে আমাদের নিয়ম। এবার কোন ইলেকট্রন? এটা অবশ্যই মুক্ত ইলেকট্রন। তাহলে এখানে কিন্তু সেম তোমরা বুঝতেই পারছো, এই দিকে যাচ্ছে ইলেকট্রন আর এদিকে আসছে কারেন্ট। জাস্ট ইলেকট্রনের স্রোত আর তড়িতের স্রোত দুটো পরস্পর বিপরীত মুখী। ঠিক আছে, এবার তোমাকে যদি বলা হয় যে প্লাস মানে উচ্চ বিভব না নিম্ন বিভব, তো উচ্চ বিভব, আর মাইনাস মানে নিম্ন বিভব। তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? তোমরা বলবে স্যার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে তাহলে বলো তো এখানে কোন দিকে উচ্চ বিভব? এদিকে, এদিকে উচ্চ বিভব। আর কোন দিকে নিম্ন বিভব? এদিকে নিম্ন বিভব। কেন? কারেন্ট সবসময় যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। খেয়াল করো, এটা কোন বিভব? মাইনাস মানে কি? নিম্ন বিভব। প্লাস মানে কি? উচ্চ বিভব। তো দেখো ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে যাচ্ছে উচ্চ বিভবের দিকে। বোঝা গেল? তাহলে তাহলে যদি বলা হয় প্রশ্ন, যেদিকে কারেন্টের দিক কোন দিক থাকে, কারেন্ট মানে তড়িৎ প্রবাহ, কারেন্টের দিক কোন দিক, তো তোমরা বলবে স্যার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। কিংবা বলতে পারো স্যার যেদিকে ইলেকট্রন যায় তার উল্টো দিকে। বুঝলে? শোনো মন দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, যে যদি এরকম উচ্চ আর নিম্ন বিভব থাকে, সিম্পলি কারেন্ট উচ্চ থেকে এভাবে করে প্রবাহিত হবে নিম্নের দিকে, এটা হচ্ছে কারেন্ট। আর ইলেকট্রন নিম্ন থেকে উচ্চের দিকে, তাহলে কারেন্টের দিক। আর এদিকে তোমার হচ্ছে মানে ইলেকট্রনের প্রবাহ পরস্পর বিপরীতমুখী। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, তাহলে এই যে ইলেকট্রনগুলো যে সঞ্চালন করছে,
কার জন্য? এই ব্যাটারির জন্য। যে শক্তিটা ব্যাটারির মধ্যে আছে তার নামই হচ্ছে তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। বুঝতে পেরেছো? নামে বলছে ফোর্স, কিন্তু ওটা ওর মধ্যে একটা শক্তি আছে। তাহলে বলতে পারি যে শক্তির দ্বারাই একটা ব্যাটারি এই ইলেকট্রনগুলোর ফ্লো ঘটাচ্ছে, এর ফলে ওখানে কি পাচ্ছি আমরা? তড়িতের প্রবাহ পাচ্ছি। সেই শক্তিটার নামই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। বোঝা গেল? তাহলে তড়িৎ চালক বল কথাটার মানে বোঝা যাচ্ছে এই তড়িৎটাকে চালনা করার জন্য শক্তিটা কার মধ্যে আছে? ব্যাটারির মধ্যে আছে। তো প্রথম অক্ষর ই লেখা আছে, তো সেই তড়িৎ চালক বলকে আমরা লিখি ই দিয়ে। কি দিয়ে বলো? ই দিয়ে। তাহলে ই এর মধ্যে যে আছে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটাই কিন্তু ওর মধ্যে ওই ইলেকট্রনের ফ্লোটা ঘটাচ্ছে। ঠিক আছে? মনে রাখবে, এই যে এখানে বাল্বটা জ্বলছে বাল্বটা, তো যখন বাল্বটা জ্বলছে এখানে কিন্তু কি হচ্ছে? এর যে শক্তিটা এখানে কি হচ্ছে? নষ্ট হচ্ছে। এই শক্তিটা বলে কি হচ্ছে? নষ্ট হচ্ছে। একটা সময় দেখা যাবে এর, ধরে নাও এর যে আছে মানে কি বলে যেন, মানে শক্তিটা আছে, যখন সম্পূর্ণ শেষ এ কি আর জ্বলবে? জ্বলবে না। তার মানে এই শক্তিটা যতক্ষণ থাকছে থেকে ততক্ষণও জ্বলবে। তার মানে কি বোঝা যাচ্ছে এখান থেকে? এর মধ্যে সারাক্ষণ একটা শক্তি ব্যয় হচ্ছে। তাহলে এই শক্তিটা ছিল কোন শক্তি? রাসায়নিক শক্তি। এটা কোন শক্তি বেরোচ্ছে এখান থেকে? তাপ শক্তি, আলোক শক্তি। এই বাল্ব কি দিচ্ছে আমাদের? তাপ দিচ্ছে, আলো দিচ্ছে। তাহলে এই রাসায়নিক শক্তিটা কারেন্টে রূপান্তরিত হচ্ছে, আর এই কারেন্ট এখানে কিসে রূপান্তরিত হচ্ছে? তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর দিয়ে এর শক্তিটা ধীরে ধীরে কমছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই হচ্ছে আমাদের তড়িৎ চালক। আচ্ছা, তাহলে এইটার নামই হচ্ছে তড়িৎ চালক বল। ইটা ই দিয়ে লিখছি আমরা, ই ফর ইলেকট্রোমোটিভ ফোর্স। বোঝা গেল? তাহলে এবার বলো, তাহলে এই যে দুটো দেখতে পাচ্ছ মানে দণ্ড দেখতে পাচ্ছ, এর মধ্যে তাহলে কি আছে? নিশ্চয় একটা বিভব প্রভেদ আছে। কি আছে বলো? বিভব প্রভেদ। মানে এটা কেমন বিভব? উচ্চ, এটা কেমন? নিম্ন। তাই এদের পার্থক্যটা অবশ্যই আছে। তাহলে এটা হাই ভোল্ট, লো ভোল্ট, এদের পার্থক্য আছে না নেই? এই পার্থক্যের মানটা, আর এখানে যতগুলো এখানে পোটেনশিয়াল ড্রপ হবে সবার মানটা কি হবে? সমান হবে। মানে আমি যদি বলি এখানে আমি দুটো বাল্ব লাগিয়ে দিয়েছি, এটা একটা বাল্ব মনে করো। তাহলে তাহলে এখানে ধরে নাও লেখা, আমি বললাম এর হচ্ছে মোট 10 ভোল্ট বিভব প্রভেদ। কত বলো? 10 ভোল্ট। ব্যাটারি লেখা থাকে এটা 10 ভোল্ট না 5 ভোল্ট লেখা থাকে, তো এটা মনে 10 ভোল্ট আছে। ঠিক আছে? তার মানে কি? তাহলে এইখানে যদি আমি বলি, ফর এক্সাম্পল বলি যে এক্স ভোল্ট হচ্ছে পোটেনশিয়াল ড্রপ, আর এখানে হচ্ছে ওয়াই ভোল্ট পোটেনশিয়াল ড্রপ, তাহলে দুটো ভোল্ট যোগ করলে এর মানটা সমান হবে কি হবে না? তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি পেয়ে যাবো? 10। ধরে নাও এখানে হলো 10 ভোল্টের এখানে ড্রপ হলো, 10 না, এখানে ধরে নাও 6 ভোল্টের ড্রপ হলো, এখানে 4 ভোল্টের ড্রপ হলো, তাহলে 6 আর 4 10, এর একাই 10। বুঝছো ব্যাপারটা? তাহলে এর মানে বোঝা গেল এই যে ভোল্টেজ ড্রপটা মানে ভোল্টেজটা আছে এখানে পার্থক্যটা, সেই পার্থক্যর যে মানটা এখানে যতগুলো পটেনশিয়াল ড্রপ হবে সবার সঙ্গে যোগ করে কি হবে? সমান হবে। বোঝালে ব্যাপারটা?